হ্যালো স্টুডেন্টস, এখন আমরা ভেক্টরের সমতল যে চ্যাপ্টার প্লেন এ অর্থাৎ এক্সারসাইজ 5A 2 মার্কসের কোশ্চেন আলোচনা করব। তো 2 মার্কসে ফার্স্ট যে কোশ্চেনটা বলছে যে 4x প্লাস 3y মাইনাস 6z মাইনাস 12 ইকুয়াল টু 0। 4x প্লাস 3y মাইনাস 6z মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এই সমতলের যে সমীকরণ এটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করতে বলছে এবং অক্ষ তিনটির সমতলটি অক্ষত্রয়কে যে দৈর্ঘ্যের ছিন্ন করেছে তা নির্ণয় করতে বলেছে। তো এটাকে আগে আমরা ছেদিতাংশ আকারে সাজাই। হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 6z ইজ ইকুয়াল টু 12। 12 দিয়ে সবাইকে ভাগ করে দেবো, তাহলে x/3 প্লাস y/4 প্লাস z/-2 ইজ ইকুয়াল টু 1। এইটা হচ্ছে এর ছেদিতাংশ আকার। আমাকে ছেদিতাংশ আকারে প্রথমে প্রকাশ করতে বলেছে। আমি ছেদিতাংশ আকারটা আমরা জানি x/a প্লাস y/b প্লাস z/c ইকুয়াল টু 1 হয়। তাহলে এবার আমাদের বলেছে যে অক্ষত্রয়কে যে দৈর্ঘ্যে ছিন্ন করেছে সেটার দৈর্ঘ্য নির্ণয় করতে। তো তাহলে অক্ষ তিনটির ছেদিতাংশের দৈর্ঘ্য, অতএব অক্ষ তিনটির ছেদিতাংশের দৈর্ঘ্য যথাক্রমে 3 একক, 4 একক এবং এটা -2 হবে না। কেন হবে না? কারণ দৈর্ঘ্য কোনো সময় মাইনাসে হয় না। তাহলে 2 একক, 2 একক। তো এটা হচ্ছে একের দাগের কোশ্চেন। নেক্সট কোশ্চেন 2-এর দাগে যেটা বলছে যে 2x মাইনাস y দাও। নেক্সট কোশ্চেন 2-এর দাগ যেটা বলছে যে 2x মাইনাস y প্লাস 2z ইকুয়াল টু 5। এই যে সমতল, এই সমতলের অভিলম্ব ভেক্টর এবং অভিলম্বের অভিমুখে একক ভেক্টর নির্ণয় করতে বলেছে। তো এই যে সমতলটা আছে, এক সমতলের অভিলম্ব ভেক্টর হলো, দেখো এইটা যদি একটা সমতলের সমীকরণ হয়, এই যে 2 - 1 2 এটা হচ্ছে এর অভিলম্বের ডিআরএস। আর অভিলম্বের ডিআরএস যদি ওইটা হয় তাহলে অভিলম্ব ভেক্টর কত হবে না 2i মাইনাস j প্লাস 2k। আবার বলছি, এই সমতলের অভিলম্বের ডিআরএস যদি 2 - 1 2 হয় তাহলে সেই ভেক্টরটা কি হবে 2i মাইনাস j প্লাস 2k। তো এর অভিলম্বের অভিমুখে একক ভেক্টর নির্ণয় করতে বলেছে। কি বলেছে? যে অভিলম্বের অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। অতএব অভিলম্বের অভিমুখে একক ভেক্টর হলো 2i মাইনাস j প্লাস 2k বাই মড অফ 2i মাইনাস j প্লাস 2k এটার মড। এটা আমরা জানি যে কোনো ভেক্টরের অভিমুখে যদি একক ভেক্টর নির্ণয় করতে হয় তাহলে ওই ভেক্টরটা বাই তার মড। তাহলে এটা হচ্ছে 2i মাইনাস j প্লাস 2k বাই রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 1 প্লাস 2 স্কোয়ার। তার মানে কত 1/3 ইন্টু 2i মাইনাস j প্লাস 2k। এটাই হচ্ছে
অভিলম্বের অভিমুখে একক ভেক্টর। এটাই হচ্ছে অভিলম্বের অভিমুখে একক ভেক্টর। এরপর যেটা বলছে যে প্রদত্ত সমতলগুলির স্কেলার গুণ আকারে ভেক্টর সমীকরণ নির্ণয় করো। স্কেলার গুণ আকারে নির্ণয় করতে হবে। স্কেলার গুণ মানে কি? ভেক্টরের স্কেলার গুণ হচ্ছে ডট প্রোডাক্টকে বলা হয়। তাহলে ডট প্রোডাক্টের আকারে কোনো একটা সমতলের সমীকরণ কেমন হয় না, ডট প্রোডাক্টের আকারে, এটা 3 দাগের কোশ্চেন, ডট প্রোডাক্টের আকারে কোনো একটা সমীকরণ, কোনো একটা সমতলের সমীকরণ হয় আর ডট এন ইজ ইকুয়াল টু ডি। কী হয়? আর ডট এন ইজ ইকুয়াল টু ডি। এখানে এনটা কি? এনটা হচ্ছে এর লম্ব ভেক্টর। এনটা হচ্ছে কি? এর লম্ব ভেক্টর। তাহলে আমাকে প্রথম একটা কোশ্চেন আমি করে দিই, 1 দাগেরটা, যেটা বলেছে যে আর ইজ ইকুয়াল টু 2i মাইনাস কে প্লাস ল্যামডা আই প্লাস মিউ ইন্টু i মাইনাস 2j মাইনাস কে, i মাইনাস 2j মাইনাস কে। তো এই আকারে যদি কোনো একটা ভেক্টরের সমীকরণ দেওয়া থাকে, তার মানে আমাকে কি বুঝতে হবে? যে এই আকারে যদি কোনো সমতলের সমীকরণ দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে যে এই সমতলটা এই বিন্দুগামী এবং এই দুটি ভেক্টরের সমান্তরাল, এই দুটি ভেক্টরের সমান্তরাল। তাহলে যদি এই দুটি ভেক্টরের সমান্তরাল হয়ে থাকে, এই ভেক্টর আর এই ভেক্টরের সমান্তরাল হয়ে থাকে, তার মানে এদের উপর যদি কোনো ভেক্টর লম্ব হয়, তাহলে নিশ্চয়ই সেটা এই সমতলের উপরও লম্ব ভেক্টর হবে। তাহলে এই যে লম্ব ভেক্টর এন, তাহলে এক সমতলটি, এটা লিখতে হবে, একটা অঙ্ক লিখে করে দিচ্ছি, যে এক সমতলটি আই এবং i মাইনাস 2j মাইনাস কে ভেক্টরের সমান্তরাল, এই ভেক্টরের সমান্তরাল। অর্থাৎ সমতলের অভিলম্ব ভেক্টর কোনটা? এন ইজ ইকুয়াল টু আই ক্রস, এ দুটোর ক্রস করলে এদের উপর লম্ব হবে, আর এদের উপর লম্ব হওয়া মানেই এই সমতলের উপর লম্ব হবে, মাইনাস কে। এটাই আছে, মাইনাস কে আছে, হ্যাঁ, i মাইনাস 2j মাইনাস কে, এটাই আছে। তো এদের ক্রস প্রোডাক্ট করতে তোমরা জানো, এটা হচ্ছে আমাদের i j k, এটা হচ্ছে 1 0 0, আর এটা হচ্ছে 1 -2 -1। তো এইটাকে ধরে আমরা যদি ভাঙি তাহলে সুবিধা হবে, কারণ বাকি দুটো 0 আছে, ওই জন্য একটা কাজ করলেই হয়ে যাবে। তো দেখো, প্লাস মাইনাস প্লাস মাইনাস, তার মানে -1 ইন্টু এইটা আর এইটা বাদ, তাহলে এটা হবে মাইনাস জে প্লাস 2k, তার মানে হচ্ছে জে মাইনাস 2k। এটা হচ্ছে এন ভেক্টরের মান, জে মাইনাস 2k। এইবার আমাদেরকে বলেছে যে তাহলে দেখো, এইটা হচ্ছে এই সমতলের অভিলম্ব ভেক্টর এন এর মান, আর এই ভেক্টরটা মানে এই সমতলটা কোন বিন্দুগামী না, এই সমতলটা হচ্ছে 2i মাইনাস কে বিন্দুগামী। এখন এক সমতল কোন বিন্দুগামী না, 2i মাইনাস
কে বিন্দুগামী এবং কার উপর লম্ব, জে মাইনাস টু কে এর ওপর লম্ব, জে মাইনাস টু কে ভেক্টরের ওপর লম্ব। অতএব সমতলের সমীকরণ হলো আর ডট এন ইজ ইকুয়াল টু আলফা ডট এন। আলফা হচ্ছে ওই যে বিন্দুগামী, এই যে বিন্দুগামী, তাহলে এখানে বসিয়ে দেব আর ডট এন এর মান কত না, এন এর মান হচ্ছে জে মাইনাস টু কে, তাহলে জে মাইনাস টু কে ইজ ইকুয়াল টু আলফা। আলফা মানে কোন বিন্দুগামী না, টু আই মাইনাস কে ডট এন, এন মানে কত না জে মাইনাস টু কে। তাহলে ইমপ্লাইজ দ্যাট আর ডট জে মাইনাস টু কে ইজ ইকুয়াল টু, এই দুটোকে ডট করে দাও, তাহলে আসছে টু আর এটা মাইনাস মাইনাসে প্লাস টু, তার মানে ফোর, এইটা ইজ ইকুয়াল টু ফোর। দেখো এই ফর্মটাই হচ্ছে এই ফর্ম, আর ডট এন ইজ ইকুয়াল টু, আনসারটা মিলল না, ও সরি এই দুটো ডট করতে গেলে আইর কোএফিসিয়েন্টের সঙ্গে আইর কোএফিসিয়েন্টের গুণ হবে, এখানে তো আইর কোএফিসিয়েন্ট জিরো, তাহলে টু ইন্টু জিরো, তাহলে এটা কী হবে, এটা হচ্ছে এরকম লিখি আমরা টু ইন্টু জিরো, এবারে জের সঙ্গে জে গুণ, তাহলে প্লাস জিরো ইন্টু ওয়ান প্লাস কে এর সঙ্গে কে গুণ, তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু, তার মানে এটা হচ্ছে আর ডট জে মাইনাস টু কে ইজ ইকুয়াল টু টু। এটাই হচ্ছে সমতলের সমীকরণ। তো দুয়ের দাগেরটা একই রকম করবে, তবে দুয়ের দাগেরটা একটু ঘুরিয়ে দেওয়া আছে, ওয়ান প্লাস এস মাইনাস টি ইন্টু আই, এটাকে এইভাবে তোমরা করতে পারো। অঙ্কটা ভিডিও পজ করে তোমরা অঙ্কটা করে নেবে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। দেখো দুয়ের দাগেরটা যেটা বলা আছে যে আর ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস এস মাইনাস টি ইন্টু আই প্লাস টু মাইনাস এস ইন্টু জে প্লাস টু মাইনাস এস ইন্টু জে প্লাস থ্রি মাইনাস টু এস থ্রি মাইনাস টু এস প্লাস টু টি ইন্টু কে প্লাস টু টি ইন্টু কে। একে একটু জেনারেল ফর্মে সাজিয়ে নিতে হবে যে আর ইজ ইকুয়াল টু, দেখো এই যে কনস্ট্যান্ট টার্ম এখানে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু আই, তার মানে আই প্লাস টু জে প্লাস থ্রি কে হয়ে গেল, প্লাস এবার এস যাদের সঙ্গে গুণ আছে, দেখো এস ইন্টু, তাহলে এস কমন নিয়ে নিলাম, এস এর সঙ্গে কত সহগ ওয়ান, ওয়ান ইন্টু আই মানে আই মাইনাস এস কমন নিয়েছো, তাহলে মাইনাস জে, আর এখানে হচ্ছে মাইনাস টু কে প্লাস এবার যাদের সঙ্গে টি গুণ আছে টি কমন নাও, তাহলে মাইনাস আই, এখানে টি নেই আর এখানে টি আছে, তাহলে প্লাস টু কে। এইটা ভেক্টরের ইকুয়েশনের একটা জেনারেল ফর্মে আমরা আনলাম এবং এটা দেখে বুঝতে পারবো যে এই সমতলটা হচ্ছে এই বিন্দুগামী এবং এই ভেক্টর আর এই ভেক্টরের সমান্তরাল। তাহলে এই বিন্দুগামী
এবং এই ভেক্টর ও এই ভেক্টরের সমান্তরাল। এবার আগের অঙ্কটা যেমনভাবে আমরা শিখলাম ঠিক তেমনি এটাও তাই করব, একই অঙ্ক করব। এটা সাজিয়ে জাস্ট নিতে হবে, আর কিছু না। পরের অঙ্কটাও তাই, পরের অঙ্কটা তোমাদের সাজানো আছে অলরেডি। 3-এর দাগ গেল, এরপর 4-এর দাগের কোশ্চেন দেখো। প্রদত্ত সমতলগুলির কার্টেসীয় আকারে সমীকরণ নির্ণয় করো। এদের কার্টেসীয় আকারে সমীকরণ নির্ণয় করতে হবে। দেখো এগুলো নিজেরা সলভ করবে, কমপ্লিট করে তারপর আমাকে ক্লাস ওয়ার্কটা পাঠাবে। আমাকে যখন তোমরা ক্লাস ওয়ার্কটা পাঠাবে, এগুলো সব কমপ্লিট করে তারপর তোমরা পাঠাবে। কোশ্চেন যেটা বলছে যে আর ইজ ইকুয়াল টু আই মাইনাস জে প্লাস এস ইন্টু মাইনাস আই প্লাস জে প্লাস 2k মাইনাস আই প্লাস জে প্লাস 2k মাইনাস আই প্লাস জে প্লাস 2k প্লাস টি ইন্টু আই প্লাস 2j প্লাস k আই প্লাস 2j প্লাস k। এটা হচ্ছে সমতলের সমীকরণ। তো এই সমীকরণে আমাদেরকে ওই আগের মতন আমাদের এটা কার্টেসিয়ান ফর্মে আগে আনতে গেলে আমাদের এটা আগে কাজ করতে হবে কি, ওই যে আর ডট এন ইজ ইকুয়াল টু ডি, আগে এই ফর্মে আনতে হবে, তারপর কার্টেসিয়ান ফর্মে আনা যাবে। তো এই ফর্মে আনতে গেলে একটু আগে আমরা এই রকম আকারের সমীকরণগুলোকে এই ফর্মে আমরা এনেছি। নিশ্চয়ই তোমরা পদ্ধতিটা জানো, আমি ডিটেলসে করাচ্ছি না, আমি জাস্ট শর্টকাটে তোমাদের কি করতে হবে প্রসেসটা জাস্ট বলে দিচ্ছি। একদম ডাইরেক্ট আমি লিখছি এন ইকুয়াল টু, কিন্তু তোমরা সেই লেখাটেখাগুলো লিখবে, যেটা ওই অঙ্কে বলে দিয়েছি, যেটুকু করতে সেইটুকু কাজ করবে। তো এন ভেক্টর কী হবে, তাহলে এই দুটোর ক্রস প্রোডাক্ট হবে। তার মানে আই মানে এই সমতল, এই বিন্দুগামী এবং এই দুটি ভেক্টরের সমান্তরাল, তাহলে এই দুটোর যেটা ক্রস হবে সেটাই এন ভেক্টর। তাহলে আই জে কে -1 1 2 1 2 1 এইটার ডিটারমিনেন্ট করলে যেটা হয় সেটাই হচ্ছে এন ভেক্টর। তো এটা কত হবে না, এটা হয়ে যাচ্ছে -3i প্লাস 3j মাইনাস 3k এন ভেক্টর আমাদের এইটা বেরোলো। এরপর আমরা এই আকারে ডাইরেক্ট সমতলের সমীকরণ লিখতে পারবো। অতএব সমতলের সমীকরণ আর ডট এন মানে কোনটা, এন মানে এইটা -3i মাইনাস 3j মাইনাস 3k ইজ ইকুয়াল টু কোন বিন্দুগামী না আই মাইনাস জে বিন্দুগামী, এই ডট এই যে লম্ব ভেক্টর -3i মাইনাস 3j মাইনাস 3j মাইনাস 3k। তো এবারে আমরা এটাকে এরকম লিখতে পারবো যে আর ডট -3i মাইনাস নয় প্লাস 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 3j মাইনাস 3k ইজ ইকুয়াল টু, এই দুটোর আমরা ডট করতে পারবো। ডট করলে যেটা আসবে এটা -3, এটা আসবে -3 জে জে প্লাস 3, আর তারপরে আছে 0, তারপরে আসবে 0 -3 প্লাস 3, আর ওটা কে ইন্টু 0, তার মানে এটা তো 0ই আসবে। এইটা -3 জে, আচ্ছা সরি, এটা প্লাস আছে, তাহলে এটাও মাইনাস হবে, আর এটা 0 ইন্টু 3 -3 মানে 0। তাহলে এটা আমাদের একটু সাজিয়ে করে আমরা লিখতে পারি। আর ভেক্টর মানে কি, আর ভেক্টর মানে এটা ভেরিয়েবল ভেক্টর xi প্লাস yj প্লাস zk ডট, এটা কি আছে না -3i প্লাস 3j মাইনাস 3k ইজ ইকুয়াল টু -6। তাহলে আমরা এখান থেকে ডট প্রোডাক্ট করে নিতে পারবো। তাহলে কী হবে -3x প্লাস 3y মাইনাস 3z ইজ ইকুয়াল টু -6। -3 কমন নিয়ে এদিকে দিয়ে কেটে কাটাকুটি করে দাও,
তাহলে হবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 2। তাহলে এইটা হয়ে গেল আমাদের এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 2। এটা হয়ে গেল আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন, সমতলের নির্ণয় সমীকরণ। এটা কত দাগের কোশ্চেন হলো? এটা 4 দাগের 1। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আগের অঙ্কের মতন এতদূর পর্যন্ত আগের অঙ্ক, তারপরে জাস্ট ওই আর এর জায়গায় ওইটা পুট করে দেবো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডকে, তবে ডটটা করতে পারবো, করে আমরা অ্যান্সারটা লিখতে পারবো। দিলে কার্টেসিয়ান ফর্মে আসলো, এখানে কোনো আই জে কে নেই। এবারে দেখো 5 দাগের কোশ্চেন কি বলছে, প্রদত্ত সমতলগুলির নন প্যারামেট্রিক আকারে সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, নন প্যারামেট্রিক আকার বলতে কি না, নন প্যারামেট্রিক আকার বলতে এখানে কোনো টি বা এস, এইগুলো মিউ, এইগুলো থাকবে না। এই যে এখানে আছে ল্যামডা মিউ, 5 দাগের 2তে আছে, 5 দাগের 1-এ আছে মিউ ল্যামডা, এইগুলো থাকবে না। এই যে সব প্যারামিটার টার্মগুলো, এইগুলো থাকবে না। তাহলে কি আকারে প্রকাশ করতে হবে না, এই আকারে, এই যে আর ডট এই আকারে প্রকাশ করতে হবে। এই আকারে প্রকাশ করতে হবে। আর ডট এন ইকুয়াল টু ডি, এই আকারে প্রকাশ করলে এখানে কিন্তু কোনো প্যারামিটার থাকছে না। যেমন এখানে প্যারামিটার ছিল, একে এই আকারে প্রকাশ করে দিলে আর কোনো প্যারামিটার থাকলো না। তাহলে জাস্ট কিছু না, এই যে সমতল এইটার আর এইটার সমান্তরাল, তাহলে এদের ক্রস করলে এন পেয়ে যাব। এন যদি পেয়ে যাই তাহলে আমরা কিন্তু সমীকরণটা নির্ণয় করতে পারবো। কেননা ওই সমতল কোন বিন্দুগামী আমরা জানি। তাহলে আর ডট ওই লম্ব ভেক্টর ইকুয়াল টু কোন বিন্দুগামী ডট ওই লম্ব ভেক্টর। তাহলে আমাদের সমতলের এমন একটা ভেক্টর সমীকরণ বেরিয়ে যাবে, যেটা কিনা আমাদের এই পর্যন্ত অঙ্কটা এই অবধি হবে। 5 দাগের অঙ্কটা এই অবধি হবে। এই আকারে জাস্ট প্রকাশ করে দিলেই তোমাদের নন প্যারামেট্রিক আকার হয়ে গেল। তো এটা আশা করি তোমরা পারবে, ওই জন্য 5 দাগ আমি বলে দিচ্ছি না। 6 দাগ যেটা বলছে, এই ভেক্টর তিনটি বিন্দুগামী সমতলের ভেক্টর সমীকরণ নির্ণয় করো। দেখো তাহলে দাগ নম্বর 6 আমাদের বলছে যে 3টে ভেক্টর দেওয়া আছে, 3i প্লাস 4j প্লাস 2k, আর একটা বলছে 2i মাইনাস 2j মাইনাস k, আর একটা বলছে 7i প্লাস 6k, 7i প্লাস 6k। তাহলে এইটাকে আমরা এ বিন্দু ধরলাম, ওইটাকে বি বিন্দু ধরলাম, আর ওইটাকে সি বিন্দু ধরলাম। তাহলে এখানে লিখে দিলাম, মনে করি এ বি ও সি বিন্দুর পজিশন ভেক্টর হলো যথাক্রমে এইটা। যদি এইটা হয় তাহলে দেখো এ বি ভেক্টর নির্ণয় করতে পারবো আর এ সি ভেক্টর নির্ণয় করতে পারবো। দেখো এ বি কী করে নির্ণয় হয়, পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ। তাহলে কী হবে, মাইনাস আই মাইনাস 6j মাইনাস 3k, এটা এ বি। আর এসি কত না, এর থেকে এটা বিয়োগ হবে। তাহলে 7 মাইনাস 3 মানে হচ্ছে 4i মাইনাস 4j আর প্লাস 4k, এটা হয়ে গেল আমাদের এসি ভেক্টর। তাহলে দেখো এবি ভেক্টর আর এসি ভেক্টর যদি আমাদের জানা থাকে, কী বের করতে বলেছে, এর ভেক্টর সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। ভেক্টর সমীকরণ নির্ণয় করতে গেলে ওই আর ডট এন ইকুয়াল টু ডি, এই আকারে আর ডট এন ইজ ইকুয়াল টু ডি। তার মানে অ্যাকচুয়ালি এইটা যে আর ডট এন ইজ ইকুয়াল টু কোন বিন্দুগামী ওইটা ডট ওই লম্ব ভেক্টর, এই দুটো ডট করলে ডিটা আসবে আর কি। তাহলে আমরা এই আর তো ভেরিয়েবল, তাহলে এন এর মান বের করব। আলফা হচ্ছে কোন বিন্দুগামী, এই 3টে বিন্দুগামী বলেছে, তাহলে যে কোনো একটা বিন্দু আলফার মান বসিয়ে দিলে হবে। আর এন এর মান, তাহলে আলটিমেট এন এর মান আমাকে বের করতে হবে। তাহলে এন ইকুয়াল টু কি না, এন হচ্ছে এই সমতলের উপর লম্ব ভেক্টর। তাহলে যদি এই 3টে বিন্দু একটা সমতলের উপর থেকে থাকে,
তাহলে এই বিন্দুর আর এই ভেক্টর এ বি সি, তাহলে এই যে এ বি আর এ সি এই দুটো নিশ্চয়ই এই সমতলের উপর অবস্থিত। তাহলে যদি কোনো ভেক্টর এ বি আর এ সি এর উপর লম্ব হয়ে থাকে তাহলে সেটা অবভিয়াসলি সমতলের উপরও লম্ব। তাহলে সেটা লিখব এন ইকুয়াল টু এ বি ক্রস এ সি। তা আমরা এটা লিখব মাইনাস আই, বা এখানে লিখে দেবো আই জে কে, আর এ বির মান হচ্ছে -1 -6 -3, এটা হচ্ছে 4 -4 4 দিলে এইটাকে আমরা যদি সমাধান করি তাহলে এইখানে কিছু একটা ভুল হয়েছে। আচ্ছা হ্যাঁ, না 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 ঠিক আছে, ওকে ওকে। তাহলে এ বি ক্রস এসি নির্ণয় করব আমরা। তো এটা ক্রস তোমরা নিশ্চয়ই করতে পারবে। এটা যেটা আসবে সেটা হচ্ছে 36 i মাইনাস 8j, 36 i মাইনাস 8j প্লাস 28k, এটা আসবে। এটা ক্রস তোমরা করে দেখে নেবে, এটা আসছে। তো এটা এন এর মান বেরোবে। তাহলে এখানে কি লিখব? অতএব আর ডট এন এর মান কত না 36 i মাইনাস 8j প্লাস 28k ইজ ইকুয়াল টু ডি। ডির মান কত না ডি হচ্ছে আলফা ডট, আলফা মানে যে কোনো একটা বিন্দুগামী, আমি প্রথমটা লিখলাম 3i প্লাস 4j প্লাস 2k ডট এই যে লম্ব ভেক্টরটা 36i মাইনাস 8j প্লাস 28k প্লাস 28k, এইটা। তো একে আমরা এইরকমও এইখান থেকে আমরা কিছুই করবো না, এটা আমরা কি করব, শুধুমাত্র তাদেরকে ওই ডটটা ওখানে বসিয়ে দেব, ওই ডট করে ওখানে বসিয়ে দেব। ডট করে ওখানে বসিয়ে দেবো। এটা কমন নিতে পারলে ভালো হতো, তো না নিলেও কোনো অসুবিধে নেই। তাহলে এটা কি লিখব? আর ডট 36i মাইনাস 8j প্লাস 28k ইজ ইকুয়াল টু 6 3 18 8 হাতে 1, 3 3 9 কে 10, 6 3 18 8 হাতে 1, 3 3 9 কে 10, আর এটা হচ্ছে মাইনাস 8 4 32, আর এটা হচ্ছে প্লাস 56। এরপর যেটা আসছে যে ইমপ্লাইজ দ্যাট আর ডট 36i মাইনাস 8j প্লাস 28k ইজ ইকুয়াল টু 52 থেকে এটা বাদ গেল, তাহলে 24, হ্যাঁ 24, আর এটা হচ্ছে 108, 8 4 12 2 হাতে 1 3 132। এবারে এটাকে তোমরা এখান থেকে 4 কমন নিয়ে কাটাকুটি করতে পারো, হ্যাঁ করে দাও, করে দিতেও পারো। 4 কাটাকুটি নিয়ে নিলে ওখানে কেটে যাবে, 4 বা 8 না 4 নিয়ে নাও। তাহলে 4 কমন নিয়ে এর সঙ্গে কাটাকুটি করলাম, ওকে। দিলে এখানে অ্যাকচুয়ালি আসবে কত? 4 দুগুণে 4 3 12, 4 3 12 33। এখান থেকে 4 কমন নিয়ে নিলে হবে আর ডট 9i মাইনাস 2j প্লাস 7 4 28 7k, ব্যাস এইটা ইজ ইকুয়াল টু 33। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য প্লেন। প্লেনের ইকুয়েশন হচ্ছে এটা হচ্ছে কত দিয়ে কাটলাম? 4 4 3 12, 4 3 12, 132 হয়ে যাচ্ছে কেন? দেখো আর ডট এন, এন এর মান কত বেরিয়েছে? মাইনাস 36i মাইনাস 8j প্লাস 28k। তাহলে এইখানে কোন যে কোনো বিন্দুগামী এখানে ধরা যেতে পারে, যে কোনো বিন্দুগামী ধরা যেতে পারে। আচ্ছা
আর ডট মাইনাস 36, ও সরি মানে হচ্ছে মাইনাস 36i। ওকে, তাহলে মাইনাস 36i মাইনাস 8j প্লাস 28k। আচ্ছা, প্লাস 28k, তাহলে এটাও হয়ে যাবে মাইনাসে। ওকে, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে এখান থেকে মাইনাস কমন নাও না, মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস এইটা। তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে 36, এটা মাইনাস, তাহলে আসবে 8 2 10 40, 140, আর এদিক থেকে 56 বাদ, তাহলে কত হচ্ছে না মাইনাস মাইনাস 6 8 84, হ্যাঁ 84 দিলে এখান থেকে -4 কমন নিয়ে নিব। -4 কমন নিয়ে নিলে এটা মাইনাস চলে গেল, এটা প্লাস হয়ে গেল, আর এটা মাইনাস চলে গেল, আর এটাকে মাইনাস, সেই -4টা এখানে ভাগ করে দিলাম, তাহলে 21 এটা। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য প্লেন। এটা গেল আমাদের দাগ নম্বর 6। তো এরপর দেখো দাগ নম্বর 7 কি বলছে। দাগ নম্বর 7 যেটা বলছে, নিচের বিন্দুগুলি দ্বারা সমতলের সমীকরণ নির্ণয় করো। নিচে কিছু বিন্দু দেওয়া আছে, তাদের দ্বারা যে উৎপন্ন সমতল তার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তো সমতল নির্ণয়ের 3টে বিন্দু দেওয়া থাকলে তার দ্বারা গঠিত সমতলের সমীকরণ নির্ণয় কিভাবে করা হয় সেটা আমরা থিওরি ক্লাসে শিখেছি। তো থিওরি ক্লাসে ফর্মুলা কী ছিল না, থিওরি ক্লাসে ফর্মুলা ছিল, মনে করো এরকম ছিল যে 7 দাগের 1-এরটা ধরো পয়েন্ট বলেছে 2 3 4, আর একটা বলেছে 4 -1 2, 4 -1 2, আর একটা বলেছে -3 5 1, -3 5 1। তাহলে এদের দ্বারা সমতলের সমীকরণ বলেছিলাম যে ডিটারমিনেন্ট অফ x -2 y -3 z -4, এটা লিখলাম। এরপর এইটা মাইনাস এইটা করে এখানে লিখব 4 -2, 4 -2 করলে কত 2, -1 -3 -4, 2 -4 -2। তোমরাও এরকম মাইন্ড ক্যালকুলেশনে করতে পারো। তারপর এটা মাইনাস এটা, তাহলে কি -5 5 -3 2, 1 -4 -3 is equal to 0, is equal to 0। তাহলে x -2 ইন্টু এইটা বাদ, 4 3 12, 12 প্লাস 4, 4 3 12, 12 12 -4 ছিল, প্লাস 4 হয়ে গেল, 12 প্লাস 4 16, মাইনাস y -3, এইটা বাদ, -6, এইটা বাদ, -6 -10, -6 -10 -16। আচ্ছা, প্লাস z -4 ইন্টু z -4 ইন্টু এটা কী হবে, এইটা বাদ, 2 2 4, 4 -20 মানে হচ্ছে -16 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই 16 কমন নিয়ে সেদিকে দিয়ে দাও, তাহলে 0 হয়ে গেল। তার মানে হবে x -y -z, হ্যাঁ 16 তো চলে গেছে ওদিকে, তাহলে -2 প্লাস 3 মানে হচ্ছে 1, -2 প্লাস 3 মানে হচ্ছে 1 1, আর এদিকে হচ্ছে +4 মানে হচ্ছে 5, তাহলে +5 ইজ ইকুয়াল টু 0। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ প্লেন। খুব সহজে আমরা কিন্তু এটা পেরে গেলাম। না 2 -4 -2 -5 2 -3, তাহলে এখানে কোনো একটা ক্যালকুলেশনে ভুল হয়েছে। দেখো x -2 এইটা বাদ,
12 মাইনাস এটা -4, তার মানে +4, তাহলে 12 4 16, এক্স মাইনাস 2 হয়ে গেল। এবার -16 ইন্টু, এবারে হচ্ছে -y -3 ইন্টু এটা বাদ, তাহলে কী হবে -6 -10, তাহলে -16 আচ্ছা, z -4 এটা বাদ, 2 দুগুণে 4, 4 -20 মানে -16। ওকে, তাহলে এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে +3, আর এখানে মাইনাস মানে সে +4। -2, ওহো হচ্ছে এটা বাদ, ও এটা ফর্মুলাতে একটা মাইনাস ছিল, তাহলে প্লাস হবে। এটা তো -16 হয়েছিল, কিন্তু ফর্মুলার জন্য একটা মাইনাস আছে, তো তার মানে এটা প্লাস হবে। আচ্ছা, প্লাস হলে তাহলে এটা হবে -3। ওকে ওকে, -3, তার মানে এটা হবে -1, সেটা সেদিকে গেলে +1, তার মানে x -y - z = 1। এটাই হচ্ছে সমতলের নির্ণয় সমীকরণ। তো এটা গেল আমাদের 7 দাগের 1 অঙ্ক। 2 অঙ্কটা তোমরা নিশ্চয়ই নিজেরা পারবে, কারণ একই অঙ্ক আছে। এরপর বলছে প্রমাণ করো যে নিচের বিন্দুগুলি এক সমতলে অবস্থিত। দেখো 4টে করে বিন্দু দেওয়া আছে, ধরো এর সঙ্গে আরেকটা পয়েন্ট দেওয়া থাকতো, দিয়ে বলতো 4টে বিন্দু এক সমতলে আছে কিনা প্রমাণ করো। তো আমাদের কোনো অসুবিধা নেই, এই 3টে বিন্দুকে ধরে আমরা সমতলের সমীকরণ নির্ণয় করব। এই সমতলের সমীকরণে এই বিন্দুটাকে পুট করে দেবো। প্রথমে 3টে বিন্দু দিয়ে একটা সমতলের সমীকরণ নির্ণয় করলাম, এরকম হলো। এইবারে এই 4 নম্বর যে বিন্দুটা, এই সমতলে এক্স ওয়াই জেডের জায়গায় তার মানটা পুট করে দেবো। পুট করে দিলে যদি স্যাটিসফাই করে তাহলে ওইটাও এই সমতলে অবস্থিত, তার মানে 4টে বিন্দু সমতল। আর যদি দেখা যায় যে না স্যাটিসফাই করছে না, তার মানে এরা 4টে এক সমতলে অবস্থিত নয়, এইটা বোঝাবে। তো এই 8এর দাগটা তোমরা এইভাবে নিজেরা করবে। আবার বলছি, প্রথম 3টে বিন্দু দ্বারা গঠিত সমতলের সমীকরণ নির্ণয় করবে। 4টে বিন্দু দেওয়া আছে, প্রথম 3টে বিন্দু দ্বারা গঠিত সমতলের সমীকরণ নির্ণয় করবে, সেটা এরই মতন হবে। তারপরে 4 নম্বর যে পয়েন্টটা আছে ওইটা এই সমীকরণে পুট করে দেবে। যদি স্যাটিসফাই করে তাহলে বলবে হ্যাঁ এরা এক সমতলে অবস্থিত, যদি দেখো স্যাটিসফাই করছে না তাহলে বলবে এরা এক সমতলে অবস্থিত নয়। এটা 8এর দাগের কোশ্চেন গেল। এরপর 9এর দাগ যেটা বলছে যে দেখো বলছে 2, 3, -1 বিন্দুগামী যে সমতলটি 3টি অক্ষকে মূলবিন্দু থেকে সমান দূরত্বে ছেদ করে তার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা দেখো, যদি এক্স অক্ষ এটা হয়, ওয়াই অক্ষ এটা হয়, জেড অক্ষ এটা হয়, একটা সমতল এমন আছে যেটা এ বি সি বিন্দুতে ছেদ করেছে, তার মানে এদেরকে যদি যুক্ত করি আমরা, যুক্ত করলে যে সমতল পাবো, এদেরকে যুক্ত করলে যে সমতল পাবো, এই সমতলটা যদি এ বি সি বিন্দুতে ছেদ করে এবং এই মূলবিন্দু থেকে সমান দূরত্বে যদি ছেদ করে থাকে, মূলবিন্দু এইটা মূলবিন্দু থেকে যদি সমান দূরত্বে ছেদ করে থাকে, তার মানে এইটা যদি এ হয় এটাও এ হবে, আর এই ছেদিতাংশটাও এ হবে। আর যদি তাই হয় তাহলে সমীকরণটা কী হবে? এটা কত দাগের অঙ্ক? এটা 9, দাগ নম্বর 9। তাহলে সমীকরণটা কী হবে না, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি = 1। লেখালেখি তোমরা নিজেরা লিখবে, অনেক অঙ্ক লিখে করানো হয়েছে, এবার থেকে আমি শুধু হিন্টসগুলো দিচ্ছি। তাহলে এরা সব এ হয়ে যাবে, কারণ এরা সবাই সমান। এরপর আমাকে বলেছে এই সমতলটা কোন বিন্দুগামী না, এক সমতলটি 2, 3, -1 বিন্দুগামী। যদি 2, 3, -1 বিন্দুগামী হয় তাহলে 2, 3, -1 বিন্দুটা একে স্যাটিসফাই করবে, তাহলে পুট করে দাও। অতএব 2/a প্লাস 3/a মাইনাস 1/a = 1। তার মানে এটা কী হয়ে যাচ্ছে, 3, 2, 5, 4, 4/a = 1। তাহলে এর মান হচ্ছে 4। এর মান যদি 4 হয়ে যায়, এবার কিন্তু আমরা সমীকরণটা পেয়ে যাব। অতএব তলের সমীকরণ, সমতলটির
সমীকরণ কি হবে না এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইজ ইকুয়াল টু 1 ইমপ্লাইজ দ্যাট এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই 4টা এখানে গুণে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 4। এইটাই হচ্ছে আমাদের সমতলের সমীকরণ, নির্ণেয় সমতলের সমীকরণ। এটা গেল 9 দাগের অঙ্ক। এরপর 10 দাগ যেটা বলছে দেখো, সোজা অঙ্ক আছে, ভিডিও পজ করে অঙ্কটা লেখো, তারপর আবার ডবল দেখবে যদি বুঝতে অসুবিধে কোথাও হয়ে থাকে। এখানে বোঝার কিছু নেই, শুধু এই জায়গাটা বোঝার আছে। এই জায়গাটা এইরকম যে ধরা হবে তার কারণ কি, কারণ তাদের ছেদিতাংশটা এই ওই কারণে এটা এইভাবে সমীকরণটা ধরা হবে, আর বাকি অঙ্কটাতে কিছুই নেই। এরপর যেটা বলছে দাগ নম্বর 10, দাগ নম্বর 10 যেটা বলেছে এক্স প্লাস কে ওয়াই প্লাস 5z প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, আর কি না 3x মাইনাস 2y প্লাস kz মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এইটা এই দুটো সমীকরণ, এই দুটো সমতলের সমীকরণ। আমাদেরকে বলা হয়েছে এই দুটো সমতল পরস্পরের ওপর লম্ব। আচ্ছা দেখো, যদি এরা দুজন এই দুটি সমতল যদি পরস্পরের উপর লম্ব হয়, তাহলে এদের ডিআরএসের, এদের যে অভিলম্বের ডিআরএসের গুণফল, এর যোগফল কী হবে না ইকুয়াল টু 0 হবে। সেটা আমরা জানি যে এক সমতলের অভিলম্বের এক সমতলের অভিলম্বের দিক অনুপাত ডিআরএস কত হবে না 1k5। দুই সমতলের অভিলম্বের ডিআরএস এটা কত হবে 3 মাইনাস 2k, 3 মাইনাস 2k। এরপর যদি এরা দুটো পরস্পরের উপর লম্ব হয়, 1 ও 2 সমতল পরস্পরের উপর লম্ব হলে তাদের অভিলম্ব দুটি ও পরস্পরের উপর লম্ব হবে, তাদের অভিলম্ব দুটিও পরস্পরের উপর কী হবে না লম্ব হবে। তাহলে এদের অভিলম্ব দুটি যদি পরস্পরের উপর লম্ব হয়, তাদের ডিআরএসের গুণফল ইকুয়াল টু কত হবে 0 হবে। তার মানে কি হবে না 3 মাইনাস 2k প্লাস 5k, এইটা ইজ ইকুয়াল টু 0। আর দেখো, যদি এইটা ইজ ইকুয়াল টু 0 হয়, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি না 3k ইজ ইকুয়াল টু -3, তার মানে k এর মান হচ্ছে -1। আমাদের কি বের করতে বলেছিল না, হ্যাঁ k এর মান নির্ণয় করতে বলেছিল, তো k এর মান নির্ণয় করা হয়ে গেছে -1। এটা গেল 10 দাগের অঙ্ক। এরপর 11 দাগের অঙ্ক যেটা বলছে দেখো, বলছে কোনো সমতল এক্স ওয়াই ও জেড অক্ষকে যথাক্রমে এল এম এন বিন্দুতে ছেদ করে যদি ত্রিভুজ এল এম এন এর ভরকেন্দ্র 1 -2 3 হয়, তবে সমতলটির সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখা যাক যে এইটা মনে করো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ,
আর এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এইটা হচ্ছে এ বিন্দু, এইটা হচ্ছে বি বিন্দু, আর এইটা হচ্ছে সি বিন্দু। একটা সমতল আছে এ বি সি বিন্দুতে, এটা বিন্দুগুলোর নাম বলে দিয়েছে আমাকে, এল এম এন বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এটা এল, এটা এম, আর এটা হচ্ছে এন। এল এম এন বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা যোগ করে দাও, যুক্ত করে দিলাম। এরপর আমাদেরকে যেটা বলেছে যে ছেদ করা হয়েছে, তাহলে ত্রিভুজ এল এম এন এর ভরকেন্দ্র হচ্ছে 1 - 2 3। তাহলে এর যে ভরকেন্দ্র আছে, এর যে ভরকেন্দ্র আছে সেটা হচ্ছে 1 - 2 3। এর ভরকেন্দ্রর স্থানাঙ্ক হচ্ছে 1 - 2 3। এরপর বলেছে তবে সমতলটির সমীকরণ নির্ণয় করো। তো একটা জিনিস তোমরা দেখো, যদি এদের এল এম এন বিন্দুতে ছেদ করে থাকে, তাহলে এর স্থানাঙ্ক কত হবে না এ 0 0, এর কত হবে 0 বি 0, আর এর স্থানাঙ্ক কত হবে 0 0 সি। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক, এটা হচ্ছে দাগ নম্বর 11। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে না ত্রিভুজ এল এম এন এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি হওয়ার কথা না, ভরকেন্দ্রের স্থানাঙ্ক হওয়ার কথা, ভরকেন্দ্রের স্থানাঙ্ক হওয়ার কথা কি না 3টের যোগ করে 3 দিয়ে ভাগ, এইটাই তো হবে। তার মানে ভরকেন্দ্রের স্থানাঙ্ক হবে a + 0 + 0 / 3, 0 0 + b + 0 / 3, আর 0 + 0 + c / 3। তার মানে কি হবে না a/3, b/3, c/3। এটাই হবে এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক। আর দেখো, যদি এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক এটা হয়, আমাদের কিন্তু দেওয়া আছে 1 - 2 3। তাহলে প্রশ্নানুসারে a/3 = 1, b/3 = -2, আর c/3 = 3। আচ্ছা, যদি এইটা হয়, যদি এরকম হয়, তাহলে implies that a is equal to 3, আর b is equal to -6, আর c is equal to 9। আচ্ছা, এদের ছেদিতাংশ যদি এ বি সি হয়ে থাকে, তাহলে সমতলের সমীকরণ কি হওয়ার কথা না সমতলের সমীকরণ কি হওয়ার কথা x/a + y/b + z/c = 1। এইটা হওয়ার কথা। এ বি সির মান পেয়ে গেছি, এখানে বসিয়ে দাও। অতএব সমতলের সমীকরণ x/a + y/b + z/c = 1। এইরকম রেখে দিতে পারো, আর নতুবা একে একটু সিম্পলিফাই করে দিতেও পারো। তাহলে কি হবে, 9 × 2 = 18 করে দাও। তাহলে 18 করলে 3 × 6 = 18, তাহলে 6x - 6 × 3 = 18, তার মানে 3y প্লাস 9 × 2 = 18, তাহলে 2z = 18। এটাই হচ্ছে সমতলের সমীকরণ। আমাদের সমতলের সমীকরণটাই নির্ণয় করতে বলেছিল। আমরা এই মাইনাসটা এখানে তুলে দাও, তাহলে এইটাও বলতে পারি অ্যান্সার, নতুবা একে সিম্পলিফাই করে তারপর সমতলের সমীকরণটাও আমরা বলতে পারি। তো এটা গেল আমাদের 11 দাগের প্রশ্ন। এরপর 12 দাগ যেটা বলেছে দেখো,
বলছে 2 1 -1 বিন্দুগামী যে সমতল, এই দুটি সমতলের প্রত্যেকটির উপর লম্ব, তাদের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে দাগ নম্বর 12 যেটা বলছে যে সমতলটি কোন বিন্দুগামী, না 2 1 -1 বিন্দুগামী। তাহলে 2 1 -1 বিন্দুগামী সমতলের সমীকরণ কি হয়, না a ইন্টু এক্স মাইনাস 2 প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস 1 প্লাস সি ইন্টু জেড প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাই হয় যে সমতলের আমরা যে থিওরি শিখেছি তাতে শিখেছি যে এই বিন্দুগামী সমতলের সমীকরণ হয় এইটা। আর দেখো, যদি এই বিন্দুগামী সমতলের এই সমীকরণ হয় তাহলে একটা কথা আমাকে বলা আছে এখানে যে সমতলটি হচ্ছে, এটা 1 নম্বর নাম দাও, তাহলে বলা আছে সমতলটি হচ্ছে কোন কোন সমতলের উপর লম্ব, না এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 এই সমতলের উপর লম্ব। তাহলে এই যে সমতলটি কার কার উপর লম্ব, না এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1 এবং আরেকটা বলা আছে 3x প্লাস 4y মাইনাস 2z, 3x প্লাস 4y মাইনাস 2z ইকুয়াল টু 0, এদের উপর লম্ব। এটা আমাকে বলা আছে যে এই যে 1 নম্বর সমতলটি সেইটা এদের দুজনের উপর, এই দুটি সমতলের উপর কিন্তু লম্ব। আর দেখো, যদি দুটি সমতল লম্ব হয় তাহলে এই সমতল এর সঙ্গে লম্ব, আবার এই সমতল এর সঙ্গেও লম্ব। দেখো, যদি এই সমতল এর সঙ্গে লম্ব হয় তাহলে এদের ডিআরএস আর এদের ডিআরএসের গুণ করলে এটা 0 হবে। অতএব তাহলে কী হবে, না এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা 4 নম্বর। আর একটা হচ্ছে 3a প্লাস 4b মাইনাস 2c, এটা ইকুয়াল টু 0, এটা 5 নম্বর। 4 ও 5 সমাধান করে পাই, 4 ও 5 সমাধান করে পাই। কি পাবো, না আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশান করতে পারবো। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশান করলে আসছে a বাই 2 মাইনাস 4 ইকুয়াল টু b বাই 3 প্লাস 2 ইকুয়াল টু c বাই 4 প্লাস 3। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, না ইমপ্লাইজ দ্যাট a বাই মাইনাস 2 ইকুয়াল টু b বাই 5 ইকুয়াল টু c বাই 4 প্লাস 3 7। এইটা তো এইটার মান আমরা একটা কাজ করি যে এইটার মান আমরা একটা ধরে নিই, কিছু একটা, এটা আমার মিউ বা ল্যামডা কিছু একটা ধরে নেওয়া হোক বা টি ধরে নেওয়া হোক। তাহলে অতএব a ইকুয়াল টু মাইনাস 2 ল্যামডা, বি ইকুয়াল টু 5 ল্যামডা আর সি ইকুয়াল টু 7 ল্যামডা। কারণ এইটা ইকুয়াল টু যদি ল্যামডা হয় তাহলে a ইকুয়াল টু মাইনাস 2 ল্যামডা, এইটা ইকুয়াল টু যদি ল্যামডা হয় বি ইকুয়াল টু 5 ল্যামডা, আর এইটা ইকুয়াল টু যদি ল্যামডা হয় তাহলে সি ইকুয়াল টু 7 ল্যামডা। তাহলে এই করে আমাদের এবিসির মানটা বের করলাম। এখন এই এবিসির মান এইখানে আমরা পুট করে দিলে আমাদের কিন্তু সমীকরণটা, আমাদের শুধু সমীকরণটাই নির্ণয় করতে বলেছে, তো সমীকরণটা নির্ণয় হয়ে যাবে। তা দেখো, অতএব সমতলটির সমীকরণ হলো এ বি সির মান আমরা এখানে পুট করে দেবো। তাহলে কী হবে, মাইনাস 2 ল্যামডা ইন্টু এক্স মাইনাস 2, মাইনাস 2 ল্যামডা ইন্টু এক্স মাইনাস 2 প্লাস বির মান কত 5 ল্যামডা প্লাস 5 ল্যামডা
ইন্টু ওয়াই মাইনাস ওয়ান প্লাস সির মান কত 7 ল্যামডা, তাহলে প্লাস 7 ল্যামডা ইন্টু জেড প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এই ল্যামডা কিন্তু সবগুলো রাশিতে আছে, যদি ল্যামডাকে আমরা কমন নিয়ে নিই দিয়ে 0-র নিচে দিয়ে দিই তাহলে কেটে গেল, তাহলে কি থাকলো শুধু -2। এই -2কে ভেতরে গুণ করে দেওয়া হোক, তাহলে কি হবে না -2x প্লাস 4 প্লাস 5y মাইনাস 5 প্লাস 7z মাইনাস কত প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। তার মানে কি আসলো না -2x প্লাস 5y প্লাস 7z, আর এটা হচ্ছে 4, এটা -1, আর এটা হচ্ছে 6, তাহলে সেদিকে গেলে -6। তার মানে হচ্ছে যদি মাইনাস কমন নিয়ে সেদিকে দিয়ে দেওয়া হয় 2x মাইনাস 5y মাইনাস 7z ইকুয়াল টু 6। দেখো এদের মাইনাস মাইনাস কেটে যাবে, এখান থেকে মাইনাস কমন নিয়ে এই মাইনাসের সঙ্গে কাটিয়ে দিলাম। দেখো আমরা সিম্পলিফাই করতেও পারি আর নাও করতে পারি, এটা কোনো অসুবিধা নেই, আমরা এই রকম রেখে দিলেও চলবে। তো আমাদের এখানে সমতলের সমীকরণটাই নির্ণয় করতে বলা হয়েছিল, আমরা সমতলের সমীকরণ নির্ণয় করে দিলাম। এখানে এইখানেও রেখে দিতে পারো, এখান থেকে ল্যামডা কাটিয়ে দিয়ে বাকিটা যেটা থাকবে সেটা লিখে দিতে পারো, হ্যাঁ ওইটা কোনো অসুবিধে নেই। সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে, তবে এইটা একটু সিম্পলিফাই করে দেওয়া হলো, এইভাবে নির্ণয় করে দেওয়াটাও দরকার। তাহলে এটা গেল 12 দাগের কোশ্চেন। এরপর 13 দাগের কোশ্চেন কী বলছে দেখো। তেরো দাগের কোশ্চেন হচ্ছে দেখাও যে 1, 2, 3 বিন্দুগামী যে সমতল এই সমতলের সমান্তরাল, 1, 2, 3 বিন্দুগামী যে সমতল এই সমতলের সমান্তরাল তার সমীকরণ হবে এইটা, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা তাহলে এর সমান্তরাল সমতলের সমীকরণ বের করে নিই আগে। আমাকে কি বলেছে, আচ্ছা 13 দাগ, দাগ নম্বর 13। তো দাগ নম্বর 13 আমাদের যেটা বলেছে যে 3x প্লাস 3x প্লাস 4y মাইনাস 5z ইকুয়াল টু 0, এটা একটা সমতল। এই সমতলের সমান্তরাল সমান্তরাল সমতলের সমীকরণ। আচ্ছা তাহলে এক সমতলে সমান্তরাল এবং কোন বিন্দুগামী বলা হয়েছে 1, 2, 3 বিন্দুগামী, এবং 1, 2, 3 বিন্দুগামী ওয়ান টু থ্রি বিন্দুগামী সমতলের সমীকরণ হবে কি হবে, এর ডিআরএস তার ডিআরএস, এর নর্মালের যে ডিআরএস তার নর্মালের ডিআরএস এর সঙ্গে সেম হবে। তাহলে ডিআরএস হচ্ছে 3, 4 আর -5। আর কোন বিন্দুগামী 1, 2, 3, তার মানে কি হবে x -1 y -2 z -3। তাহলে ডিআরএসগুলো এখানে থাকলো, আর যেহেতু এই বিন্দুগামী তাহলে x -1 y -2 z -3 এইটা ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের সমতলের সমীকরণ। তো তাহলে কি হচ্ছে না 3x প্লাস 4y
মাইনাস 5z, এটা হচ্ছে -3 -8, তাহলে -11 প্লাস 15, তাহলে কত 4, সেদিকে গেলে -4 বা এখানে +4 ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের হ্যাঁ, এটাই প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করো এটার সমান্তরাল হচ্ছে এইটা। আমাকে বলেছিল যে এই সমতলের সমান্তরাল এবং এই বিন্দুগামী সমতলের সমীকরণ হবে এইটা, এটা প্রমাণ করো। 13 দাগের অঙ্ক খুবই সোজা এবং খুবই ছোট অঙ্ক। এরপর দেখো 14 দাগের অঙ্ক কি বলছে। দেখো 14 দাগ যেটা বলছে, প্রমাণ করো 2 -3 5 বিন্দুগামী যে সমতল YZ সমতলের সমান্তরাল তার সমীকরণ হবে x = 2, এটা প্রমাণ করতে বলেছে। দেখো প্রথম কথা হচ্ছে YZ যে সমতল, এই সমতলের সমান্তরাল দরকার, তাহলে আগে এই সমতলের নর্মালের ডিআরএস দরকার, তাহলে সেটাই হবে ওই সমতলের নর্মালের ডিআরএস। তাহলে দেখো YZ সমতলের অভিলম্বের দিক অনুপাত কত না 100, অভিলম্বের দিক অনুপাত কত 100। তাহলে এর সমান্তরাল সমতলের ডিআরএসও 100 হবে। তাহলে এবার লিখব যে এখন আচ্ছা, যে সমতলের অভিলম্বের দিক অনুপাত মানে ডিআরএস, দিক অনুপাত 100 এবং অভিলম্বের দিক অনুপাত এত, এবং কোন বিন্দুগামী 2 -3 5 বিন্দুগামী, এবং 2 -3 5 বিন্দুগামী তার সমীকরণ কী হবে? আগে ডিআরএস লিখতে হবে 1 × x - 2 + 0 × y + 3 + 0 × z - 5 = 0। এই যে এই বিন্দুগামী এবং দিক অনুপাত হচ্ছে এইটা। তাহলে 1 × x - 2 + 0 × y - 3 -3 মানে +3 + 0 × z - 5 = 0। দেখো এটাও 0 এটাও 0, তাহলে এটা গুণ করলে কি হচ্ছে না x implies that x - 2 = 0, তার মানে সমতলের সমীকরণ হচ্ছে x = 2। আমাদের এটাই নির্ণয় করতে বলেছিল, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তো এরপর দেখো 15 দাগের কোশ্চেন কি বলছে। বলছে এটা আমি ডিলিট করছি, যে কোশ্চেনটা তোমাদের লেখা প্রয়োজন, লিখতে তো সবটাই হবে, তো সেটা ভিডিও পজ করে তোমরা লিখে নিতে পারবে। দেখো বলেছে যে এখানে যে 2x + 4y + 5z = 6, এটা হচ্ছে একটা সমতল। এই সমতলের সমান্তরাল যে সমতলের xy/z অক্ষের উপর ছেদিতাংশের সমষ্টি হচ্ছে 19 একক, সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো দাগ নম্বর 15। তো এখানে যেটা বলা হয়েছে যে 2x + 4y + 5z = 6, এটা হচ্ছে একটা সমতল, 1 নম্বর সমতল। এক সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ
কী হবে, শুধু কনস্ট্যান্ট টার্ম চেঞ্জ হয়ে গেলেই সমান্তরাল হয় সমতলগুলি। সরলরেখার বেলাতেও তাই, সরলরেখাতে আমরা শিখেছিলাম যে একটা সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ শুধু কনস্ট্যান্ট টার্মটা আলাদা হবে, তো এখানেও তাই। তাহলে কী হবে, 2x + 4y + 5z = k। তাহলে কে দিয়ে সবাইকে ভাগ করে দাও, দিয়ে ছেদিতাংশ আকারে সাজাও। x/k/2 + y/k/4 + z/k/5 = 1। এটা ছেদিতাংশ আকার। আমাদের কোশ্চেনে যেটা বলা আছে যে XYZ এর z অক্ষের উপর ছেদিতাংশগুলির সমষ্টি হচ্ছে 19 একক। ছেদিতাংশগুলির সমষ্টি হচ্ছে 19 একক। তাহলে দেখো ছেদিতাংশ এইগুলো, এদের সমষ্টি 19 একক। প্রশ্নানুসারে ছেদিতাংশ x অক্ষের উপর এটা, y অক্ষের উপর এটা, আর z অক্ষের উপর এটা হচ্ছে 19 একক বলেছে। যদি তাই হয় তাহলে এদের লসাগু করে দাও 20। তাহলে 10k + 5k + 4k = 19। তাহলে সমাধান করলে k = 20। এখানে 19k/20 = 19, তাহলে k = 20। তো k এর মান আমার 20 বেরিয়ে গেল। অতএব সমীকরণটি হলো, আমাকে কি নির্ণয় করতে বলেছে, সমীকরণ নির্ণয় করতে বলেছে। অতএব সমতলটির সমীকরণ হবে, কি হবে না, 2x + 4y + 5z = 20। এইটা হচ্ছে সমান্তরাল সমতলের সমীকরণ। তো এইটা গেল 15 দাগের কোশ্চেন, এবং আমাদের যেটা 2 মার্কসের কোশ্চেন ছিল সেগুলো আমরা প্রত্যেকটা সলভ করলাম। আশা করি সবগুলো বুঝতে পেরেছি। তো দেখো, কোনো অঙ্ক বাদ দেবে না, এবং প্রত্যেকটা অঙ্ক আমি যেভাবে বোঝাচ্ছি তোমরাও সেই রকমভাবে খাটবে অঙ্কগুলো, এবং প্রত্যেকটা অঙ্ক 2 বার 3 বার 4 বার করে প্র্যাকটিস করবে। পরীক্ষার হল হচ্ছে একটা আলাদা জায়গা, ওই জায়গাতে একটি অঙ্ক সঠিক সময়ের মধ্যে কমপ্লিট করা যথেষ্ট টাফ ব্যাপার। তো আমরা ওয়েল প্র্যাকটিস না করলে আমরা কিন্তু সেগুলো পরীক্ষার হলে নামাতে পারবো না। তো ঠিক আছে, এরপরে তোমরা 4 মার্কস এবং 5 মার্কস প্র্যাকটিস করো। যেগুলো পারবে না সেগুলো আমার জন্য রেখে দাও। আমি আবার প্রবলেম সলভিং ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে আসছি, তখন আমরা সমস্ত অঙ্ক পেরে যাব। পড়াশোনা করো, ভালো থাকো, ধন্যবাদ।